বাবার বাড়িতে গেলাম, তখন আমার মনে হতে লাগলো আমি যেন নতুন জীবনে পা রাখলাম। সেখানে ছিল আমার এক নতুন ভাই, দেখতে অনেক সুদর্শন। প্রথম দিকে নতুন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না, দুজনের মধ্যে একটা দূরত্ব ছিল, কিন্তু আমি তাকে নিজের ভাইয়ের মতোই মনে করতাম। কিন্তু যে ভাই আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, আজ সেই ভাই আমার জন্য গিফট নিয়ে আসতো, নতুন জামা, কলম, খাতা। আমি তখনও বুঝতে পারছি না আমার সামনে কি হতে চলেছে। একদিন আমার মা বাবা বাড়িতে ছিল না, শুধু আমি আর আমার ভাই ছিলাম। হঠাৎ করেই আকাশের অবস্থা খুব খারাপ হতে লাগলো, প্রচুর ঝড় বৃষ্টি হতে শুরু করলো। তারপরের ঘটনা বলছি, তার আগে তোমাদের কাছে ছোট একটা অনুরোধ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার গল্পটি শুরু করি। আমার বাবা হঠাৎ একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। মায়ের বয়স তখন ৩০ হবে। বিধবার পোশাকেও তার চেহারার বিষণ্ণতা এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। আমাদের ছোট্ট পৃথিবীটা যেন এক নিমিষেই থমকে গিয়েছিল। মা আর আমি একে অপরকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম। চারপাশ থেকে অনেকেই মাকে আবার নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তাব দিত। মায়ের অল্প বয়স নিয়ে সমাজে নানা মন্তব্য শোনা যেত, যা তার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মায়ের এক কথা, আমার মেয়ে স্বর্ণাকে রেখে আমি কখনো দ্বিতীয়বার সংসার করার কথা ভাবতে পারবো না। আমার দাদুবাড়ি আর নানাবাড়ির সবাই মাকে বোঝানোর চেষ্টা করত। দাদু বলতেন, এভাবে একা একা একটা জীবন কাটিয়ে দেওয়া যায় না। নানা ভাই কাই দীর্ঘশ্বাস ফেলে বলতেন, নারীর জীবনে একজন সঙ্গীর উপস্থিতি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। মাথার উপর একজন অভিভাবক না থাকলে সমাজ ভালো চোখে দেখে না। তাদের কথাগুলো মায়ের মনের ভেতরটা ভারাক্রান্ত করে তুলত, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তিনি সব কষ্ট নীরবে সহ্য করতেন। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। আমার বয়স যখন 18 পেরিয়ে 19-এ পা দিল, তখন পরিস্থিতি আরও জটিল হতে শুরু করলো। আমি বড় হচ্ছিলাম, আমার ভবিষ্যৎ, আমার নিরাপত্তা, এই সব চিন্তা মায়ের ওপর আরও চাপ সৃষ্টি করছিল। অবশেষে পরিবারের সবার সম্মিলিত অনুরোধে মা হার মানলেন। শহরের নামকরা ব্যবসায়ী আমির হোসেনের সাথে মায়ের বিয়ে ঠিক হলো। ভদ্রলোকের প্রথম স্ত্রী মারা গেছেন, তার একটি ছেলে সন্তানও আছে। বিয়ের আগেই তিনি আমার আর মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। খুব শান্ত আর ব্যক্তিত্ববান একজন মানুষ। তিনি মাকে বলেছিলেন, দেখুন, আমি আপনাকে বিয়ে করছি মূলত আমার ছেলে সোহানের জন্য একজন মায়ের ছায়া দিতে। ওর মা মারা যাওয়ার পর থেকে ছেলেটা বড্ড একা হয়ে গেছে, আর আপনার মেয়ে স্বর্ণার দায়িত্ব আজ থেকে আমার। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখব। ওর পড়াশোনা থেকে শুরু করে কোনো কিছুর অভাব আমি হতে দেব না। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে মা এই বিয়েতে রাজি হয়ে গেলেন। কিন্তু আমার মনটা কিছুতেই সায় দিচ্ছিল না। নিজের চেনা বাড়ি, চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ অজানা এক পৃথিবীতে পা রাখতে আমার ভয় করছিল। বিয়ের পর মায়ের সাথে আমি যখন নতুন বাবার বাড়িতে গেলাম, আমার ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ছেয়ে গেল। বিশাল বড় বাড়ি, চারিদিকে দামি আসবাবপত্র, কিন্তু সবকিছুতেই কেমন যেন একটা প্রাণহীন ভাব। এই বাড়ির প্রতিটি কোণায় যেন একাকিত্ব বাসা বেঁধে আছে। আর এখানেই আমার প্রথম দেখা হলো আমার নতুন ভাই সোহানের সাথে। সে আমার থেকে কয়েক বছরের বড় হবে। দেখতে অনেক সুন্দর, ফর্সা চেহারা, ঘন কালো চুল আর গভীর দুটো চোখ। প্রথম আমি তাকে ভাইয়া বলে ডাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। সে আমার সৎ ভাই, কিন্তু ভাই শব্দটা আমার মুখ দিয়ে সহজে আসতে চাইতো না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার আচরণ। আমার মনে হতো সে প্রায়ই আমার দিকে তাকিয়ে কিছু ভাবছে। মনে হতো সে আমায় কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। আমার নতুন জীবনটা কেমন হতে চলেছে সেই অজানা আশঙ্কায় আমার ভেতরটা কুঁকড়ে যেতে লাগলো। নতুন বাড়িতে আমার দিনগুলো কাটছিল এক অদ্ভুত দ্বিধা আর অস্বস্তির মধ্যে। আমির হোসেন, আমার নতুন বাবা, মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। তিনি আমার পড়াশোনা, আমার স্বাচ্ছন্দ্যের সব দিকে খেয়াল রাখতেন। মাও ধীরে ধীরে এই নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমার মনের শান্তি কেড়ে নিয়েছিল একজনই, আমার সৎ ভাই সোহান। সোহানের আচরণগুলো দিন দিন আমার কাছে আরও বেশি রহস্যময় হয়ে উঠছিল। সে খুব কম কথা বলতো। আমি চোখাচোখি হলেই সে দৃষ্টি সরিয়ে নিত। কিন্তু আমার মনের ভেতরে একটা অস্বস্তি সৃষ্টি হতো।
আমার মনে হতো তার এই নীরবতার পেছনে কোনো অজানা কারণ লুকিয়ে আছে যা আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তার আচরণে কোনো সরাসরি অশোভনতা ছিল না, কিন্তু তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলত। আমি চেষ্টা করতাম নিজের কাজে মনোযোগ দিতে, কিন্তু মাঝে মাঝে মনে হতো কেউ আমাকে নীরবে পর্যবেক্ষণ করছে। একদিন দুপুরবেলা কলেজ থেকে এসে আমি রুমে শুয়েছিলাম। তখন আমার সৎ ভাই আমার ঘরে এসে জিজ্ঞেস করল, লেখাপড়া কেমন চলছে? এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কেন জানি না তার কথাতে আমি বিরক্ত বোধ করতাম। তবে সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইতো, কিন্তু বলে না। আমার মনে হলো কোনো গোপন কথা। আমার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এরপর থেকে এমন ছোটখাটো ঘটনা প্রায় ঘটতে লাগলো। একদিন মা আর বাবা একটা দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে আমি আর সোহান একা। আমি নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ সোহান আমার ঘরে এসে হাজির, হাতে এক প্লেট পেয়ারা মাখানো। আমার সামনে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, বিকেলে কিছু খাওয়া হয়নি তোমার, এটা খাও। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু তার পরের কথাগুলো আমাকে অস্বস্তিতে ফেলল। সে আমার পাশে রাখা একটা চেয়ারে বসে বলল, তোমার পড়ার টেবিলটা তো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছ, এই বইটা কি নতুন কিনেছ? তার মুখে এই প্রশংসা শুনে আমার একটুও স্বস্তি লাগলো না। আমি কোনো মতে ধন্যবাদ দিয়ে প্লেটটা হাতে নিলাম, কিন্তু আমার গলা দিয়ে এক টুকরা পেয়ারাও নামছিল না। আমার মনে হচ্ছিল এই ছেলেটার মনে নিশ্চয়ই কোনো অজানা চিন্তা আছে। সে আমার সৎ ভাই, কিন্তু তার আচরণে পারিবারিক সম্পর্কের স্বাভাবিকতা আমি অনুভব করছিলাম না। আমার মনের সন্দেহের বীজটা ধীরে ধীরে এক বিশাল প্রশ্নচিহ্নে পরিণত হতে শুরু করল। যতদিন যাচ্ছিল সোহান আর আমার সম্পর্কটা ততই জটিল হয়ে উঠছিল। আমাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। যা হতো তা কেবলই ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাটাটি, যেমন টিভির রিমোট কার হাতে থাকবে বা রাতে কে আগে বাথরুম ব্যবহার করবে। এই সব তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রায় তর্ক লেগে যেত। কিন্তু এই তর্কগুলোর পেছনেও আমি সোহানের একটা অন্য রূপ দেখতে পেতাম। আমার মনে হতো সে ইচ্ছে করেই আমার সাথে ঝগড়া করে আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। সোহানের আচরণে এক ধরনের পরিবর্তনও লক্ষ্য করছিলাম আমি। সে আগের চেয়ে বেশি করে আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে শুরু করেছিল। আমি কার সাথে ফোনে কথা বলছি, কলেজ থেকে ফিরতে কেন দেরি হলো, আমার বন্ধুরা কারা, এই সব বিষয়ে সে প্রায়ই আমাকে প্রশ্ন করত। আমি তার প্রশ্নগুলো এড়িয়ে গেলে সে বিরক্ত হতো। বলতো, বাবা আমাকে তোর খেয়াল রাখতে বলেছেন, তাই জিজ্ঞেস করছি। আমার কাছে এটা খেয়াল রাখার চেয়ে একটু বেশি কিছুই মনে হতো। সবচেয়ে অস্বস্তিকর ঘটনাটা ঘটল এক রাতে। সেদিন লোডশেডিং হয়েছিল। আমি গরমে ঘুমাতে পারছিলাম না, তাই ঘরের বারান্দার দরজাটা খুলে রেখেছিলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে আমি চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি চমকে উঠলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বারান্দার দিক থেকে একটা শব্দ আসায় আমি উঠে বসলাম। দেখলাম সোহান বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি ভীত হয়ে চোখ বন্ধ করে নিলাম এবং চুপচাপ শুয়ে রইলাম। সে কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে সে ওখানে দাঁড়িয়ে আছে। ভয়ের কারণে আমি স্থির হয়ে গিয়েছিলাম। সে কি বুঝতে পেরেছিল আমি জেগে আছি? সে কেন আমার ঘরের বারান্দায় এভাবে দাঁড়িয়ে থাকবে? হাজারটা অজানা আশঙ্কা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। পরদিন সকালে আমি স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নাস্তার টেবিলে আমি সোহানের চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার কেবলই রাতের সেই দৃশ্যটা মনে পড়ছিল। সে এমন ভাব করছিল যেন কিছুই হয়নি। এর কিছুদিন পর থেকে সে আমাকে দিয়ে তার ছোটখাটো কাজ করিয়ে নেওয়া শুরু করল, যেমন, স্বর্ণা, আমার ঘর থেকে ল্যাপটপের চার্জারটা এনে দিত, অথবা এক কাপ চা বানিয়ে দিবে। প্রথম আমি করতাম, কিন্তু সে এমনভাবে কথা বলতো যে মা বা বাবা শুনলে আমাকেই ভুল বুঝতেন। তাই বাধ্য হয়ে তার কথাগুলো শুনতে হতো। আমার মনে হতো সে ধীরে ধীরে আমার সব ব্যাপারে নিজের মতামত দেওয়ার চেষ্টা করছে। তার এই বদলে যাওয়া আচরণ আমার ভয় আর সন্দেহকে এমন এক পর্যায়ে নিয়ে গেল যে আমি এই বাড়িতে নিজেকে আর নিরাপদ মনে করতে পারছিলাম না। আমার অস্বস্তি ধীরে ধীরে গভীর উদ্বেগে পরিণত হচ্ছিল। আমি সোহানকে এড়িয়ে চলার জন্য সব রকম চেষ্টা করতে লাগলাম। কলেজ থেকে ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতাম। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতাম না, কিন্তু তাতেও যেন নিস্তার ছিল না। একদিন সোহান এসে আমাকে বলল, চল, তোকে শহরটা একটু ঘুরিয়ে আনি। তুই তো এখানে নতুন এসেছিস, কিছুই চিনিস না, তোকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই। তার এই প্রস্তাব শুনে আমার মনের ভেতরটা কেঁপে উঠল। তার সাথে একটা বাইরে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমার মনে হলো
এটা নিশ্চয়ই তার নতুন কোনো পরিকল্পনা। সে আমাকে একা বাইরে নিয়ে যেতে চায় কেন? আমি সাথে সাথে বলে দিলাম, না ভাই, আমার ভালো লাগছে না, আমি যাব না। আমার সরাসরি না শুনে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কিছুটা আহত গলায় বলল, কেন যাবি না? তোর কি আমার সাথে যেতে কোনো সমস্যা আছে? আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। সে আর কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। কিন্তু এই ঘটনাটা আমার মনে আরও গভীর দাগ কেটে গেল। এর কয়েকদিন পরের ঘটনা। আমি কলেজ শেষ করে বাড়ির দিকে হাঁটছিলাম। হঠাৎ দেখি সোহান রাস্তার মোড়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে সে আমার দিকে এগিয়ে এলো। আমি তাকে দেখে অন্যদিকে হাঁটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার পথ আটকে দাঁড়ালো। তার চোখে মুখে একটা জরুরি ভাব। সে বলল, স্বর্ণা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তার গলার স্বর শুনে আমার মনে হলো এবার বুঝি সে তার আসল উদ্দেশ্য প্রকাশ করবে। আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছিল। আমি আশেপাশে তাকালাম, কিন্তু রাস্তাটা তখন বেশ ফাঁকা। আমার মনে হলো আমি এক বিপদে পড়তে চলেছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি কথা? সে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না, কথাটা খুব জরুরি। জরুরি শব্দটা শুনে আমার মনের ভিতর হাতুড়ির ঘা পড়ল। আমার মনে হলো তার কথাগুলো নিশ্চয়ই কোনো ভালো কথা নয়। শোনার জন্য আমি প্রস্তুত নই। আমি কিছুটা রেগে গিয়েই বললাম, যা বলার এখানেই বলুন, না হলে আমি চলে যাচ্ছি। আমার প্রতিক্রিয়া দেখে সে যেন কিছুটা অবাক হলো। সে হয়তো ভাবেইনি আমি এভাবে প্রতিক্রিয়া দেখাবো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুই যখন শুনতে চাইছিস না তাহলে থাক, কিন্তু কথাটা তোর জানা দরকার ছিল। এই কথা বলে সে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। কিন্তু তার বলা শেষ কথাটা আমার কানে বাজতে লাগল, পরে সমস্যায় পড়তে পারিস। এই কথার মানে কি? সে কি আমাকে কোনো হুমকি দিয়ে গেল? আমার মনটা অজানা আশঙ্কায় ছেয়ে গেল। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি ধীরে ধীরে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সোহানের আচরণ আর তার বলা কথাগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমি সারাক্ষণ এক ধরনের আতঙ্কের মধ্যে থাকতাম। আমার পড়াশোনায় মন বসছিল না, কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল এই চার দেওয়ালের মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি বুঝতে পারছিলাম এই বিষয়টা আর একা একা নিজের মধ্যে চেপে রাখা সম্ভব নয়, আমাকে কাউকে বলতেই হবে। অনেক দ্বিধা আর ভয় নিয়ে আমি অবশেষে মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। একদিন বিকেলে মা যখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন, আমি তার পাশে গিয়ে বসলাম। আমার মুখ দেখেই হয়তো মা কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। তিনি চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি কাঁদতে কাঁদতে মাকে সব কথা খুলে বললাম। সোহানের অদ্ভুত চাহনি, রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে থাকা, আর সেদিন রাস্তায় আমার সাথে কথা বলতে যাওয়ার ঘটনা, সব কিছু আমি মাকে জানালাম। আমার মনে হচ্ছিল কথাগুলো বলে আমার মনের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। আমি আশা করেছিলাম মা আমার কথাগুলো শুনবেন, আমাকে বুঝবেন এবং আমাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিলেন মা। তিনি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই শায়দ অকারণে চিন্তা করছিস মা। আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালাম। বললাম, অকারণে চিন্তা করছি মানে? আমি যা যা বললাম তোমার কি মনে হয় এগুলো স্বাভাবিক? মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, দেখ স্বর্ণা, সোহান ছেলেটা ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। ওর জীবনে কোনো বোনও ছিল না। তুই আসার পর থেকে ও হয়তো তোকে নিজের বোনের জায়গাটা দেওয়ার চেষ্টা করছে। ও হয়তো বুঝতে পারছে না যে ওর কোন আচরণে তুই অস্বস্তি বোধ করছিস। ও তো খেয়াল রাখতে চাইছে আর তুই সেটাকে ভুল বুঝছিস। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মায়ের কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, মা, তুমি আমার কথা বিশ্বাস করছো না? খেয়াল রাখার নজরদারি করার মধ্যে পার্থক্য আছে। মা, ওর আচরণগুলো আমার কাছে স্বাভাবিক মনে হয় না। মা কিছুটা বিরক্ত হয়ে বললেন, ধুর পাগলি, এসব তোর মনের ভুল। নতুন পরিবেশে এসেছিস, তাই হয়তো সবকিছু তোর কাছে অন্যরকম মনে হচ্ছে। সোহানকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর একদম চিন্তা করবি না। মায়ের এই কথায় আমি পুরোপুরি ভেঙে পড়লাম। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, তিনিও আমার কথা বিশ্বাস করলেন না। আমার মনে হলো এই পৃথিবীতে আমাকে বোঝার মতো আর কেউ নেই। মা আমার কথাগুলোকে মনের ভুল বলে উড়িয়ে দিলেন।
আমার মনে হলো আমি এক অথই সমুদ্রে একা হাবুডুবু খাচ্ছি। সাহায্যের জন্য কাউকে ডাকলেও কেউ আমার ডাক শুনতে পাচ্ছে না। আমার ভয়, আমার আতঙ্ক, আমার কষ্ট সব কিছুই যেন অর্থহীন হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। মায়ের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে আমি আরও বেশি একা আর অসহায় হয়ে পড়লাম। আমার মনে হলো এই বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আমি সোহানকে আগের চেয়েও বেশি এড়িয়ে চলতে শুরু করলাম, কিন্তু সেও যেন নাছোড়বান্দা। সে আমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতেই থাকতো। একদিন রাতে আমি ডাইনিং টেবিলে বসে পড়ছিলাম। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সোহান আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখে বই খাতা গুছিয়ে উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার পথ আটকে বলল, একটু দাঁড়া, তোকে একটা কথা বলার ছিল। আমি বিরক্ত হয়ে বললাম, আমার কোনো কথা শোনার আগ্রহ নেই। সোহান আমার প্রতিক্রিয়ায় একটু অবাক না হয়ে শান্ত গলায় বলল, শোন, আমি জানি তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু আমি যা বলতে চাই সেটা তো শোনা দরকার। দয়া করে আমার কথাটা একবার শোন। তার অনুরোধ শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল। এমন কি কথা? আমার মনের ভেতরটা ঢুকপুক করতে লাগলো। তারপরেও কৌতূহলের কাছে আমি হার মানলাম। ধীর গলায় বললাম, কি কথা? সোহান আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি তোকে একটা উপহার দিতে চাই। আমি অবাক হয়ে বললাম, উপহার? কিসের উপহার? আমার কোনো উপহারের প্রয়োজন নেই, আমি নেব না। আমার কথা শুনে সে মৃদু হাসল, বলল, উপহারটা কি সেটা তো আগেই দেখ, তারপর সিদ্ধান্ত নিবি কিনা। কাল কলেজ থেকে ফেরার সময় আমার জন্য অপেক্ষা করিস, আমি তোকে দেব। তারপরের কথাটা আমার মনের ভেতরটা তোল পার করে দিল। আবার করে দিল। সে খুব আন্তরিকতার সাথে বলল, দেখ স্বর্ণা, তুই আমার সৎ বোন হলেও আমি তোকে কোনোদিন সৎ ভাবিনি। তোকে আমি নিজের ছোট বোনের মতোই ভাবি। আমার কোনো বোন নেই, তাই আমি হয়তো বুঝতে পারি না একটা বোনের সাথে কেমন আচরণ করতে হয়। আমার কোনো আচরণে যদি তুই কষ্ট পেয়ে থাকিস তাহলে আমি দুঃখিত। তার মুখে এই কথাগুলো শুনে আমার মনটা মুহূর্তের জন্য নরম হয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছিল, কিন্তু পরক্ষণেই আমার মনের ভেতরে সন্দেহটা আবার জেগে উঠল। আমার মনে হলো এটাও হয়তো তার নতুন কোনো চাল। উপহার দেওয়ার নাম করে সে হয়তো আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আমি তার কোনো কথার উত্তর দিলাম না, মুখ ঘুরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিলাম। আমার পেছনে সে দাঁড়িয়ে রইল। আমি জানি না সে আমার নীরবতাকে কি হিসেবে নিল, সম্মতি নাকি অসম্মতি, কিন্তু আমার মন বলছিল এই ছেলেটাকে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তার আন্তরিকতার পেছনে নিশ্চয়ই কোনো ভিন্ন উদ্দেশ্য লুকিয়ে আছে যা আমি এখনো বুঝতে পারছি না। আমি ঠিক করেছিলাম সোহানের দেওয়া কোনো উপহার আমি নেব না এবং তার জন্য অপেক্ষাও করব না, কিন্তু আমার ভেতরের ভয়টা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। মা আমার কথা বিশ্বাস করেননি, তাই এবার আমি শেষ চেষ্টা হিসেবে আমার সৎ বাবা আমির হোসেনের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। হয়তো তিনি আমার কথাগুলো বুঝবেন এবং তার ছেলেকে শাসন করবেন। একদিন রাতে বাবা অফিস থেকে ফেরার পর আমি তার ঘরে গেলাম। তিনি আমাকে দেখে বেশ অবাক হলেন, বললেন, আরে স্বর্ণা মা, এসো, কিছু বলবে? আমি ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। নিচু গলায় বললাম, বাবা, আমি আপনার সাথে আপনার ছেলে সোহানকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার কথা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, সোহান? ও কি কিছু করেছে? তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? বাবার আন্তরিক প্রশ্নে আমি কিছুটা ভরসা পেলাম। আমি সাহস সঞ্চয় করে তাকে সবকিছু খুলে বললাম। সোহানের অদ্ভুত আচরণ, তার চাহনি, আমার ব্যক্তিগত বিষয়ে তার আগ্রহ এবং সবশেষে আমাকে একা পেয়ে উপহার দেওয়ার প্রস্তাব, কোনো কিছুই আমি বাদ দিলাম না। আমি আশা করছিলাম একজন বাবা হিসেবে তিনি তার ছেলের এই আচরণগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন। আমার সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি যা বললেন তা আমার মায়েরই কথার প্রতিধ্বনি। তিনি হেসে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার, আমি তো শুনে ভয়ই পেয়ে গিয়েছিলাম। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, শোনো মা, তুমি সোহানকে একদম ভুল বুঝছো না। ও আসলে তোমার প্রতি খুব যত্নশীল। ওর মা মারা যাওয়ার পর থেকে ও খুব একা হয়ে গেছে। গিয়েছিল, তুমি আসার পর থেকে ও একজন বোন পেয়েছে, তাই ও সব সময় তোমার খেয়াল রাখে। এটা তো খুব ভালো কথা। তুমি ওর দিদি, ও তোমার খেয়াল রাখবে না তো কে রাখবে? আমি হতাশ হয়ে বললাম, কিন্তু বাবা, ওর খেয়াল রাখার ধরনটা স্বাভাবিক নয়, আমার খুব ভয় করে। বাবা আমাকে আশ্বস্ত করে বললেন,
একদম ভয় করবে না। ও তোমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। তুমি হয়তো এখনো ওকে পুরোপুরি চিনে উঠতে পারোনি। ওকে একটু সময় দাও, দেখবে ও কত ভালো একটা ছেলে। তুমি ওকে ভুল বুঝো না মা, ও তো তোমারই ভাই। বাবার কথা শুনে আমার শেষ আশাটুকুও নিভে গেল। এই বাড়িতে তাহলে কেউই আমার কথা বিশ্বাস করবে না। মা, বাবা সবাই ভাবছে আমিই ভুল, আমিই সোহানকে সন্দেহ করছি। আমার মনে হলো আমি এক দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। সবাই সোহানকে ভালো ছেলে হিসেবেই জানে, তার ভেতরের রূপটা শুধু আমিই দেখতে পাচ্ছি, কিন্তু কাউকে বোঝাতে পারছি না। আমার সিদ্ধান্তটা আমি নিয়ে ফেললাম। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে এখান থেকে চলে যেতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমার পৃথিবীটা যেন আমার বিরুদ্ধাচরণ করছিল। যে মা বাবার উপর ভরসা করে আমি বেঁচেছিলাম, তারাই আমার সবচেয়ে বড় ভয়টাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেন। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাব জানি না, কিন্তু এখানে আর নয়। এক গভীর রাতে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র একটা ব্যাগে ভরতে শুরু করলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। নিজের বাড়ি ছেড়ে, নিজের চেনা জগৎ ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে আমার খুব ভয় করছিল, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যখন ব্যাগ গুছিয়ে ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই দরজায় আমার সৎ বাবার গলার আওয়াজ পেলাম। স্বর্ণা মা, তুমি কি জেগে আছো? তোমার ঘরের আলো জ্বলছে। আমি দরজা খুলতেই তিনি আমার হাতে ব্যাগ দেখে চমকে উঠলেন। তার পেছনে মাও ছিলেন। আমার অবস্থা দেখে তারা দুজনেই বুঝতে পারলেন আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা আমার হাত ধরে বিছানায় বসালেন। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগ আর কষ্ট। তিনি নরম গলায় বললেন, তুমি আমাদের ওপর এত বড় অভিমান করেছ মা? আমাদের কিছু না বলেই চলে যাচ্ছ? আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, আমার কথা তো আপনারা কেউ বিশ্বাসই করেননি। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি আর থাকতে পারবো না। বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আজ তোমাকে আমি একটা সত্যি কথা বলবো, যা এতদিন তোমাকে বলা হয়নি। সোহানকে নিয়ে তোমার যা যা অভিযোগ, তার কারণটা আজ তুমি জানতে পারবে। বাবার কথায় আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে সোহান ঘরে ঢুকল। তার হাতে ছিল একটা সুন্দর করে প্যাক করা গিফট বক্স। আমাকে আর বাবাকে একসাথে দেখে সে কিছুটা থমকে গেল। বাবা সোহানকে ইশারায় বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, সোহানের যখন 10 বছর বয়স, তখন ওর মা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়। চোখের সামনে মায়ের চলে যাওয়াটাও মেনে নিতে পারেনি। ও পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। দিনের পর দিন কারোর সাথে কথা বলতো না, হাসতো না, খেলতো না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওর মনের মধ্যে ওর মাকে হারানোর ভয়টা স্থায়ীভাবে বসে গিয়েছিল। বাবার কথাগুলো শুনতে শুনতে আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা বলে চললেন, অনেক বছর পর আমি যখন তোমার মাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন সোহানি প্রথম আমার সাথে মন খুলে কথা বলে। ও আমাকে একটা শর্ত দিয়েছিল। ও বলেছিল, বাবা, তুমি বিয়ে করতে পারো, কিন্তু আমার জন্য শুধু একজন মা আনলে হবে না, আমার জন্য একজন বোনও আনতে হবে। আমি আর একা থাকতে চাই না। ওর মাকে হারানোর পর থেকে ও সবসময় চাইতো ওর যেন একটা ছোট বোন থাকে, যাকে ও আগলে রাখতে পারবে, ভালোবাসতে পারবে। কথাগুলো শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমি সোহানের দিকে তাকালাম। তার চোখ দুটো জলে ছলছল করছিল। এবার সোহানি নিজেই মুখ খুলল। তার গলাটা ধরে আসছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, স্বর্ণা, আমি সত্যি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি আমার আচরণ তোকে এত ভয় পাইয়ে দেবে। আমি আসলে তোকে আগলে রাখতে চেয়েছিলাম। সে বলতে লাগলো, আমি তোর দিকে তাকিয়ে থাকতাম কারণ আমি দেখতে চাইতাম তুই এই বাড়িতে খুশি আছিস কিনা। হুট করে তোর ঘরে ঢুকে পড়েছিলাম কারণ আমি তোকে আমার প্রিয় লেখকের একটা বই দেখাতে চেয়েছিলাম। রাতের বেলা তোর বারান্দায় দাঁড়িয়েছিলাম কারণ সেদিন তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। আমি জানতাম তুই টেনশনে ঘুমাতে পারছিস না, তাই দূর থেকে দেখছিলাম তুই ঠিক আছিস কিনা। আর সেদিন রাস্তায় আমি শুনেছিলাম কলেজের সিনিয়রদের সাথে তোর কিছু সমস্যা হচ্ছে। আমি তোকে সেই বিষয়েই সতর্ক করতে চেয়েছিলাম। সে তার হাতে থাকা গিফট বক্সটা আমার দিকে এগিয়ে দিল। আর এটা তোর উপহার। তুই ভালো রেজাল্ট করেছিস, তাই তোর পছন্দের লেখকের সব বই আমি এখানে একসাথে করে এনেছি। সোহানের প্রতিটি কথা আমার এতদিনের জমানো সন্দেহ, ভয় আর ঘৃণার দেয়ালটাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল।
আমার চোখের সামনে থেকে যেন একটা কালো পর্দা সরে গেল। আমি বুঝতে পারলাম যাকে আমি এতদিন ভুল বুঝে এসেছি সে আসলে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তার অদ্ভুত আচরণের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল শুধু তার ছোটবেলার একাকিত্ব, মাকে হারানোর ভয় আর একজন বোনকে আগলে রাখার তীব্র আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। তার শেষ কথাটা আমার হৃদয়কে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। সে বলল, আমার সবচেয়ে বড় ভয় ছিল কি জানিস? আমার ভয় হতো আমার মায়ের মতো তুইও যদি একদিন আমার জীবন থেকে হারিয়ে যাস, তাহলে আমি আবার একা হয়ে যাব। তাই আমি সবসময় তোর খেয়াল রাখার চেষ্টা করতাম, যাতে তোর কোনো বিপদ না হয়। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়ে সোহানের সামনে হাত জোড় করে বললাম, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। সোহান আমার হাত ধরে তুলে নিল। তার চোখ দিয়েও জল পড়ছিল। সে আমার মাথায় হাত রেখে বলল, তোর কোনো দোষ নেই, দোষটা আমারই। আমি আমার ভালোবাসাটা ঠিকমতো প্রকাশ করতে পারিনি। সেই রাতে আমাদের পরিবারের সব ভুল বোঝাবুঝির অবসান হলো। আমি বুঝতে পারলাম সম্পর্ক শুধু রক্তের হয় না, মনেরও হয়। সোহান আমার সৎ ভাই হতে পারে, কিন্তু সে আমাকে যে স্নেহ আর ভালোবাসা দিয়েছে তা হয়তো আমার নিজের ভাইও দিতে পারত না। আমি একজন মহান ভাইকে পেয়েছিলাম, যাকে চিনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। সেদিন থেকে আমাদের এক নতুন সুন্দর জীবনের শুরু হলো, ভাই বোনের পবিত্র ভালোবাসার এক নতুন অধ্যায়। বন্ধুরা, তোমরা গল্পটির মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।